হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। আজকে আমাদের সাথে বেশ কিছু অবাক করার মতো কাণ্ড ঘটেছে, মানে যে কথাগুলো আসলে না বললেই না। বেশ কয়েকটা সারপ্রাইজ পেয়েছি আমরা, তো একে একে সেগুলো শেয়ার করব। আর এদিকে আমরা বেড়াতে যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গিয়েছি, কিন্তু আফিফ বাবাই টানা সে প্রায় 2.5 ঘন্টা যাবৎ ঘুমাচ্ছে। সে ঘুম থেকে আর ওঠার নামগন্ধ নেই। তো তার জন্য আমরা রেডি হয়ে বেশ কিছুক্ষণ ওয়েটও করছিলাম তাকে নিয়ে বাইরে যাব। বাট পরে দেখলাম যে না, ওর অনেক বেশি ঘুম, এই মুহূর্তে আসলে ঘুমটা ভাঙানো ঠিক হবে না। পরে আফিফকে রেখেই আমরা বাহিরে যাওয়ার ডিসিশনটা নিলাম। যদিও ভালো লাগছিল না, ইচ্ছে ছিল আজকে আফিফকে নিয়ে সাথে করে আমরা একসাথে সাস্টে ঘুরতে যাব। আফিফের জামা কাপড়ও বের করেছি, কিন্তু বাবাই আমার ঘুম থেকেই উঠছে না। তো এই তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি। আর যেহেতু আফিফ ঘুম থেকে উঠলো না, আর এজন্য আমরা আর দূরে গেলাম না, ভাবলাম যে আমরা কাছাকাছি কোথাও থেকেই ঘুরে আসি। তো আমরা চলে আসলাম কাজীর বাজার ব্রিজে বা সেলফি ব্রিজে। এখানে আমাদের মাঝে মাঝেই আসা হয়। তো ভাবলাম দুজন এখানে একটু গল্পগুজব করব বা একটু দাঁড়িয়ে, দেখা যায় নদী দেখলেও ভালো লাগে আর কি। তো কথাবার্তা বলবো, তো এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম। সেই ফাঁকে হঠাৎ করে মানে একটা ভাইয়া এসে সারপ্রাইজ দিয়ে দিল। তো ভাইয়া সৌদি আরবে থাকে। ভাইয়া রিসেন্টলি বাংলাদেশে এসেছে। ভাইয়ার নাম ইকবাল হোসেন। তো ভাইয়া আমাদের রেগুলার একজন ভিউয়ার্স, আর সে আফিফকে প্রচণ্ড রকমের ভালোবাসে, সেটা তার কথার মাধ্যমে আমরা আজকে বুঝতে পারলাম। তো আফিফের আব্বুর পাশে যে ভাইয়াটাকে দেখলেন সেই ইকবাল হোসেন, আর তার পাশে তার ফ্রেন্ড। তো হঠাৎ করে তাদের সাথে এখানে দেখা, আসলে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম আর ভাইয়া এখান থেকে দেখে আমাদের ডাক দিল। মানে বিষয়টা ভালোই লেগেছে। আসলে কেউ নিজে থেকে যখন কথা বলে তখন সত্যিই অনেক বেশি ভালো লাগে, এটা আসলে বলে বোঝাতে পারবো না। তো ভাবলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি কথা বলবো, তো আমরা পাশে একটু বসি। আর এখানে বসার জায়গা বলতে চটপটি ফুচকার দোকান। তো চলে আসলাম সেখানে। তো এখান থেকে ভাবলাম যে আমরা একটু চটপটি বা ফুচকা খাই। যদিও আমরা কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে বের হয়েছি, মানে খাওয়ার সেরকম একটা মুড ছিল না, বাট তারপরও একটু কথাবার্তা বলবো সেই জন্যই ফুচকা নেওয়া আর কি। তো ভাইয়া নাকি রেগুলার আমাদের ভিডিও দেখেন, সেই সাথে ভাবিকেও আমাদের ভিডিওর লিংক শেয়ার করেন, ভাবিকেও দেখতে বলেন। ভাইয়া বিশেষ করে আফিফকে প্রচণ্ড রকম পছন্দ করে। তো এবার আপনাদের একটু ফুচকা নিয়ে মজার কিছু কথা শোনাই। সমস্যা নাই, থ্যাংক ইউ। আসলে আমরা একদম ভরা পেটে ছিলাম, যার কারণে ফুচকা খাওয়ার মতো পেটে জায়গা ছিল না। তো এই জন্য আফিফের আব্বু ফুচকা যে দোকানদার ভাইয়াকে অনেক বেশি রিকোয়েস্ট করে করে বারবার ফুচকা খাওয়াচ্ছিল। তো সেই মজা জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপর এখানে দাঁড়িয়ে গরম গরম চা খেলাম আমরা। আর ভাইয়াদের সাথে আফিফের আব্বু অবশ্য বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। ভালো একটা সময় কেটেছে তাদের সাথে, আর একদম মানে অবাক করার মতোই বিষয়টা ছিল আমাদের জন্য। তো এই ফাঁকে অনেকের সাথে দেখা হয়েছে, বাট সবাই দেখা যায় ওভাবে কথা বলে না। তো কিছু সরাসরি কথা এবার শুনি। আমাদের প্রতি ভাইয়ের মানে ভালোবাসা দেখে খুব ভালো লাগছে। আমি হঠাৎ বিশেষ করে আমার ছেলের ভালোবাসা দেখে আমি ওইটা চাচ্ছিলাম। হঠাৎ আমি অন্য অপেক্ষা করি যখন দেখি আপনি যে পার্কিং করছেন, দেখা মাত্র তো আমি চিন্তা লিখছি। তখন আসতে পেলাম, তো দেখার চান্স তো পাইছি। তাহলে আমি নিজে তো অনেক অপেক্ষা করছি যে বাইটা দিন প্রতিদিন তো বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে, বাই ধরে রাখছে যে কোনো না কোনো জায়গায় দেখা হয়ে যাবে। দেখা হয়ে যাবে। ওই ব্রিজের পাশে গিয়ে আমি সব সময় যাই না, মন থেকে চাইলে আর ভালো লাগা থেকে কাউকে খুঁজলে সত্যি সত্যি তার সাথে দেখা হয়ে যায়। এটা সত্যি কথা। জীবনে কল্পনা করছি না যে হঠাৎ আপনার সাথে দেখা হয়। নিয়ত কি বলে আমি এটা দিক আসলে অত বড় কিছু না, অত বড় কিছু না। আপনার এটা দেখে সত্যি এই জন্য দেখা হইব যে আপনার সাথে আমি কল্পনা করছি না দেখা হইব। তবে রাস্তাঘাটে আসার সময় আমি কি করি যে আশেপাশে দেখি, হয়তো মনে হয় থাকতে পারে না। আপনারা যে যে জায়গায় থাকেন, থাকেন ওইটাই থাকেন। চা বাগানে গেছি, চা বাগানে দেখছি আসলে।
কেউ একটু খাইতে পারি। দেখ আলহামদুলিল্লাহ এসে পাইয়া গেছি। ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো, দোয়া করবেন আমাদের জন্য, আপনার সাথে আপনাদের জন্য অনেক ভালো দোয়া লাগছে রইলো। আলহামদুলিল্লাহ। আসবেন আমাদের বাসায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবো না চেষ্টা করব। আসবো, আরো দেখা হবে। আচ্ছা সরাসরি কথাগুলো এই জন্যই রাখলাম, কারণ সেটার মাধ্যমে আশা করি আপনারাও বুঝতে পারবেন যে ভাইয়ার অনুভূতিটা আসলে কেমন ছিল। আর আমাদেরও অনেক ভালো লেগেছে সত্যি কথা। অনেক সময় অনেকের সাথে দেখা হয়, তো অনেকে দেখা যায় একটু আনইজি ফিল করে, দেখা যায় পরবর্তীতে কমেন্টে বা ইনবক্সে বলে যে আপু দেখা হয়েছিল বাট নিজে থেকে কথা বলতে একটু আনইজি লাগছিল। তো তাদেরকে বলবো যে দেখা হলে অবশ্যই কথা বলে ফেলবেন, কারণ আমরাও আপনাদের মতোই সাধারণ মানুষ। তো আমাদের সাথে কথা বললে আমাদেরও ভালোই লাগবে। তো সেখান থেকে আমরা এবার চলে আসলাম রিকাবি বাজার স্টেডিয়ামে। এখানে সিলেটে রবীন্দ্র আগমনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান হচ্ছে। আর কয়েকদিন ধরেই দেখছিলাম যে স্টেডিয়ামের আশেপাশে সাজগোজ চলতেছে, বাট আজকে ব্যাপারটা হলো যে মেঘ না চাইতে বৃষ্টি হয়ে গেল। যেমন আজকে হচ্ছে একদম মেইন যে প্রোগ্রামটা সেটা হচ্ছে। তো স্টেডিয়ামে ঢোকার সুযোগটা মিস করলাম না, যদিও বেশ কয়েকবার মানে সিলেটে থাকা অবস্থায় স্টেডিয়ামে ঢুকেছি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। তো আজকেও সেরকমটাই ছিল, আজকে একদম উন্মুক্ত ছিল এবং রবীন্দ্রনাথের কে ঘিরেই বিভিন্ন ধরনের কালচারাল সব প্রোগ্রাম ছিল। তো ভাবলাম আমরা ওই ভিতরে যাই, ঘুরে আসি। যদিও আমাদের খুব তাড়া, কারণ বাসায় যেতে হবে, কারণ আফিফকে ছাড়া এখন বাহিরে বের হলে মনের মধ্যে কেমন যেন খুটবুট খুটবুট করতে থাকে। তো আফিফের আব্বু আমাকে এটা বলে যে তুমি তো বারবার খালি আফিফ আফিফ করতে করতেই পাগল হয়ে যাইতেছো, মানে এরকম একটা বিষয়। তো তারপরও যতটুকু সম্ভব মানে একটু ঘুরে দেখার চেষ্টা করেছি, কারণ বিষয়গুলো আমার কাছেও নতুন ছিল, এরকম এর আগে আমি দেখিনি। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক বেশি পছন্দ করেন তাদের অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগবে, কারণ এখানে তার ডিটেলস অনেক কিছুই ভিডিওতে আমি রাখার চেষ্টা করেছি, এই জন্য ভিডিওটা একটু বড়ও হয়েছে। তো এখানে একটা বড় রকমের এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছে, এখন সেটার ভিতরে আমরা ঢুকছি। এখানে বিভিন্ন ধরনের ফটোগ্রাফিও আছে, তো একে একে দেখাচ্ছি। প্রথমেই আমরা যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এখানে ঠাকুর বংশের বংশ তালিকা দেয়া আছে একদম মানে ডিটেলসে, তাদের পূর্বপুরুষ থেকে বর্তমান যে জেনারেশন সবার এখানে বংশ তালিকায় নাম লিপিবদ্ধ করা আছে। আর তাছাড়া এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে একেবারে জীবনের প্রথম থেকে শেষ সময় অবধি সব ধরনের স্মৃতি এখানে ছবির মাধ্যমে এবং লিখে জায়গা অনুযায়ী সব ডিটেলস এখানে তারা দিয়েছে। তো অনেক বড় একটা এক্সিবিশন ছিল, এতটা আসলে ভিডিওতে আনা আমার পক্ষে সম্ভব হয়নি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যেই বাড়িগুলোতে বসে তার উপন্যাস কবিতা এসব লিখেছেন সেগুলোর বিস্তারিত এখানে ছবি সহ দেওয়া ছিল। তারপরে যেই যেই বাড়িগুলোতে সে থেকেছেন, কোথায় কোথায় ভিজিট করেছেন, তো সেই সময়কার স্মৃতি অনুযায়ী জায়গা অনুযায়ী যেই ছবিগুলো আছে ছবিগুলোর বর্ণনা সহ এখানে লেখা ছিল। তাছাড়া তার পরিবারের যে অন্যান্য সদস্যরা ছিলেন সবার ছবি এখানে তারা লিপিবদ্ধ করেছেন। যেমন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের কথা তো আমরা সবাই শুনেছি, যারা পড়ালেখা করেছি আমরা বই পুস্তকের ভাষায় তো অবশ্যই আমরা জানি। তো সেই ঠাকুর বংশের সবার ছবি এখানে দেয়া আছে এবং নাম সহ। তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে কিছু হাতে আঁকা ছবিও দেখছিলাম, তো সেটা দেখাচ্ছি একটু পরে। তো এখানে আরেকটা সারপ্রাইজ পেয়েছি আমরা, সেটা হচ্ছে পিছন থেকে আরেকটা আপু এসে কথা বলা শুরু করে দিয়েছে। এই যে আপুকে দেখতে পাচ্ছেন, আপুর সাথে হচ্ছে ছবি তুলছিলাম। তো বিষয়টা মানে অসম্ভব রকম ভালো লেগেছে, কারণ আপুও খুব মিশুক, মানে যতক্ষণ টাইম আমরা কথা বলছিলাম আমরা অনবরত হাসছিলাম। তো আপু আপনার সাথে মিশে মানে কথা বলে খুব ভালো লাগছে, আশা করি আপনি হয়তো এই ভিডিওটা দেখবেন। তো ওই সময় ওইভাবে আসলে আপনাকে ধন্যবাদ জানাতে পারিনি, তবে এখন জানিয়ে দিচ্ছি, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। তো এই জায়গায় কিন্তু আরও অনেকের সাথে দেখা হয়েছিল, তো ওভাবে আসলে সবাইকে ক্যামেরার সামনে আনাও সম্ভব হয় না। তো যাই হোক, এখানে অন্যান্য ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে ত্রিপুরায় রবীন্দ্রনাথ থাকা অবস্থায় কিছু ছবি আছে, তো এগুলো হচ্ছে আমার ইন্ডিয়ার এক ফ্রেন্ডের জন্য আমি ওই লেখাটা একটু ভালো করে শ্যুট করেছি, আমার বন্ধু যখন দেখবে সে নিশ্চয়ই বুঝে নেবে আর কি।
তো এখানে হাতে আঁকা বিভিন্ন ছবি দেখলাম, এই ছবিগুলো ভীষণ ভালো লেগেছে, মানে খুব যত্ন নিয়ে হাতে এঁকেছে, বোঝাই যাচ্ছে দেখে। আর তারপরে আরও কিছু ছবি দেখলাম যেগুলোর মাধ্যমে হচ্ছে সিলেটের মানে যে ঐতিহ্যগুলো আছে এবং জায়গাগুলো আছে সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছে। যেমন এখানে মণিপুরে যে নৃত্যর একটা অংশ আছে, তারপর সিলেটের বিভিন্ন যে হাওরগুলো আছে সেগুলোর ছবি আছে, ডিবির হাওর এই যে দেখতে পাচ্ছেন, শাপলা বিলের ছবি আছে, তেমন আরও বিভিন্ন ছবি, এগুলো কিন্তু ফটোগ্রাফি আর কি, এগুলো এক্সিবিশনে রাখা হয়েছে। এই যে শিমুল বাগান যেটা দেখতে পাচ্ছেন, তারপরে কিন ব্রিজ, তো এগুলো তো সিলেটের নামকরা জায়গা এবং প্রসিদ্ধ জায়গা, এক কথা সবাই চিনে। এখানে দেখছেন হচ্ছে গিয়ে রথের মেলার সময় এই ছবিটা তোলা, এটাও রিকাবি বাজারেই কিন্তু তোলা। তারপরে জাফলংয়ের ছবি আছে, বিছনাকান্দি ছবি আছে, তো এই আর কি। তারপর রাতারগুলের ছবি আছে, বিভিন্ন মাছ ধরা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খেলার ছবিও এখানে তোলা আছে। সবগুলো আসলে ওভাবে ক্যামেরা বন্দি করতে পারিনি। চা বাগানের ছবি দেখছেন। তো মোটামুটি এক কথায় বলতে গেলে সিলেটের যত সুন্দর জায়গা আছে সবগুলোর ছবি এখানে আছে। যে পান্তুমাই দেখলেন, তারপরে হচ্ছে দেবী বিসর্জনের যে একটা দৃশ্য থাকে সেটাও এখানে তারা ক্যামেরা বন্দি করেছে। তারপর লালাখাল আছে এখানে ছবিতে, পান্তুমায়ের ঝর্ণা আছে, অনেক কিছুই আছে। মানে যেই জায়গাগুলো আমি বেসিক্যালি চিনি সবগুলোর নাম বলার চেষ্টা করেছি। তোমার হেলমেট কই? হেলমেট ছাড়া স্টেডিয়ামে ঢোকা নিষেধ। হেলমেটে কি মারবো নাকি মাথায়? তো এবার আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকছিলাম আর আফিফের আব্বুর সাথে মজা করতেছিলাম যে তোমার হেলমেট কই, হেলমেট ছাড়া ঢুকতে দিবে না। তো সেই মজার একটু অংশ আপনাদের জন্য রাখলাম, কারণ আমাদের মজার কথা নিয়ে যদি ভিডিওতে রাখতে হয় তাহলে ভিডিও ওই যে আধা ঘন্টাও শেষ হবে না। তো ভিডিওতে ঢুকে আবার একটা ভাইয়ার সাথে দেখা হলো, সেখানেও কথা বলা হলো, আফিফের আব্বু বলছিল আর কি। আর খুব সুন্দর করে স্টেডিয়ামে একদম মানে কি বলে অনুষ্ঠানটার জন্য আয়োজন করেছে। তো আমরা যেই টাইমটায় গিয়েছিলাম ওই টাইমটায় অনুষ্ঠানটা কেবল শুরু হচ্ছিল, তো মানুষজন আস্তে আস্তে আসতেছিল। আর এই অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। এখানে ছিলেন সাবেক অর্থমন্ত্রী, তারপর সিলেটের মেয়র, তারপরে পররাষ্ট্রমন্ত্রী, তো এছাড়াও সিলেটের অনেক নামি দামি ব্যক্তিরা ছিলেন। সবার নাম আসলে আমার পক্ষে বলা সম্ভব না। তো যাই হোক, একে একে সবাই মানে তাদের বক্তব্য দিচ্ছিলেন। তো আমরা সেই সময়টাই গিয়েছি, যদিও একটা অনুষ্ঠানের মধ্যে কিন্তু মেন আকর্ষণ থাকে হচ্ছে মানে সাংস্কৃতিক যে পার্টটা, সেটাই। বক্তৃতাটা কিন্তু সবার কাছে একটু মানে বোরিং সময় পার হয় আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে এই তো ভিতর থেকে একদম এবার দেখলাম যে মানে ভিআইপি যে গ্যালারিটা আছে সেটাও একদম উন্মুক্ত রেখেছে। তো বিষয়টা খুব ভালো লেগেছে যে সাধারণ জনগণ যারা আছে তারা এই সুযোগে সব জায়গায় স্টেডিয়ামে বিচরণ করতে পারবে। তো আমরা ঘুরে ঘুরে এক এক জায়গায় এক এক সময় বসছিলাম, কারণ এই বক্তৃতা শুনতে শুনতে কিছুটা একটু বোরও ফিল করছিলাম। আর আমার বেসিক্যালি ভালো লাগছিল না, আমি বাসায় যাওয়ার জন্য একটু তাড়া দিছিলাম। বাট আজকে যেন আফিফের আব্বুর কী হয়েছে ঠিক বুঝতে পারিনি, সে একটু পরপর আমাকে শুধু দেরিই করাচ্ছে, একটা না একটা কথা দিয়ে মানে আমাকে ভুলিয়ে ভালিয়ে রাখছে আর কি। তো সেই বিষয়টা একটু পরে বুঝতে পেরেছি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন মানুষের কি পরিমাণ ঢল, এখন আস্তে আস্তে মানুষজন আর কি ঢুকতেছে, মানে কোথাও আর বসার জায়গা ছিল না এমন অবস্থা ছিল। তো মোটামুটি বক্তৃতা দেওয়া শেষ হয়েছে, তারপরে একে একে অনুষ্ঠান শুরু হচ্ছে। আর প্রথমেই সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি নাচ দিয়ে শুরু হয়েছে। তো নাচের কিছুটা অংশ সরাসরি সাউন্ড সহই রাখলাম, ফুলটা আসলে দেওয়া সম্ভব না, এই জন্য দিলাম না। আর আমরা আসলে বেশিক্ষণ ওখানে থাকতেও পারিনি, একে একে পরবর্তীতে আরও বিভিন্ন মানে অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন জিনিস ছিল, নাচ ছিল, গান ছিল, কবিতা আবৃত্তি ছিল, এগুলো আসলে দেখতে পারিনি।
প্রথম দিকের দু একটা দেখেই আমাদের ওখান থেকে ব্যাক করতে হয়েছে। গত বছর লাস্ট আমরা স্টেডিয়ামে এসেছিলাম গানের একটি কনসার্ট দেখার জন্য। সেখানে বাংলাদেশের মানে নামি দামি সব শিল্পীরা ছিল, জেমস ছিল, তারপরে হচ্ছে মমতাজ ছিল, তারপরে পাপ্পা মজুমদার ছিল, এরকম আরও বেশ কয়েকজন ছিল। আসলে এটাও একদম সরকারিভাবেই ছিল আর মানে বিনামূল্যে পাবলিকদের জন্য উন্মুক্ত ছিল। তো এরকম উদ্যোগ আসলে মাঝে মাঝে নেওয়া দরকার। আমার তো ভালোই লেগেছিল যে টাকা পয়সা ছাড়া এরকম একটা প্রোগ্রাম দেখে নিলাম আমরা। এরকম নামি দামি শিল্পীদের সরাসরি দেখে নিলাম, এটা একটা বিষয় ছিল। তুমি কি গাড়ির সমুদ্রে আটকা পড়ছো? হ্যাঁ পাইছি। তো আমরা বের হওয়ার সময় এত পরিমাণ মানুষ আর গাড়ি ঘোড়ার ভিড় ছিল, তো আমি ওর সাথে দুষ্টামি করছিলাম। ওর অনেকগুলো বাইক সরিয়ে তারপরে ওর গাড়ি বের করতে হয়েছে, তো সেটা নিয়ে দুষ্টামি করছিলাম। তো এর মধ্যে বেশ কিছুক্ষণ থাকার পরে তো ও জানে যে বলবো ক্ষুধা লাগছে, চলো বাসায় যাই। তো ও এই কথাটা শোনারই অপেক্ষায় ছিল, তো বলতেছে চলো কিছু খেয়ে আসি। তো সে সোজা চলে আসলো হচ্ছে রয়্যাল শেপে। তো আমি বললাম যে ভারী তেমন কিছু খাবো না, অত ক্ষুধা লাগেনি, আর এখন খেলে রাতেও খেতে পারবো না। তো বললো ঠিক আছে হালকা পাতলা কিছুই খাও। বাট তারপরে এখানে আসার পরে বলছে যে সে জানে বউয়ের পছন্দের খাবার, তো বলতেছে না সেটাই খাও। তো আমি বললাম যে এখন না হচ্ছে গিয়ে সন্ধ্যার টাইম, তো এখন আসলে ডিনার টাইম না। তো তারপরে বলছে সমস্যা নেই এটাই খেয়ে নাও। তো এই যে মোটামুটি দেখা গেল আজকে সারাটা দিনই মানে জানতাম না, তারপরও সেই এক একটা ঘটনা আমার সাথে ঘটতেছিল এবং সবগুলো ঘটনায় একটার থেকে একটা উপরে এবং ভালো লাগার সত্যি কথা। এই যে কয়েকজনের সাথে দেখা হলো, তাদের এতটা আন্তরিকতা, সেই সাথে হঠাৎ করেই আবার হচ্ছে সে খাওয়ার জন্য এরকম মানে কি বলে জোর করলো। তো সব মিলিয়ে দিনটা বলা যাবে যে খুব ভালোই কেটেছে। তবে আমার বাবাইকে খুব বেশি মিস করতেছিলাম। যখন রয়্যাল শেপে ঢোকা হয়েছে তখন আমি ওকে বারবারই বলছিলাম, কারণ এখানে খেলার জন্য বাচ্চাদের একটা কর্নার আছে। তো আমি বললাম যে ওকে এখানে বসে আমি বলতেছিলাম যে আফিফকে নিয়ে আসো বাসা থেকে। তো যাই হোক, মানে মনে হচ্ছিল যে আফিফ থাকলে ভালো হতো, এখানে খেলতো, সেটা মানে বেশি এনজয় করতাম আর কি। তো ওটা এই জন্য একটু ভিডিও করলাম আপনাদের সাথে আর কি। এখানে এর আগে এসেছিলাম হচ্ছে মারিয়ামকে নিয়ে কয়েকবার মনে হয়। তো যাই হোক, তো সেই জিনিসগুলো মনে পড়ে যাচ্ছিল। তো এই ছিল মোটামুটি আজকে বিকেলের পর থেকে মানে সারাদিন বলবো না সারা রাত বলবো ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অনেকেই আমি ব্লগ দিচ্ছি না, আমার ব্লগ মিস করতেছেন, তো আশা করি তাদের ভালোই লাগবে, কারণ তাদের জন্যই বিশাল বড়সড় একটা ব্লগ হয়ে গেছে, যদিও করতে চাইনি কারণ অনেক কিছু একসাথে মিলে গেছে, তাই ব্লগটা বিশাল বড় হয়ে গেছে। তো এবার বাসায় যাচ্ছি, আর বাসায় যাওয়ার পরে প্রধান যে কাজটা সেটা হলো মাম্মা বলো, বলো ওখানে না, এখানে জিবি দেখি। বলো তো প্রধান কাজটা হচ্ছে আমার বুড়াটার সাথে একটু খেলাধুলা করা। তো বুড়াটাকে দেখতে পেলেন, বুড়াটাকে দিয়েই ভিডিওটা শেষ করলাম, আর সাথে আমাদের আজকের দিনের কিছু ছবিও শেয়ার করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা আমার বাবাইটাকে ভালোবাসেন তারা অবশ্যই বাবার চ্যানেলে ঘুরে আসতে ভুলবেন না। বাবার চ্যানেলের নাম হচ্ছে ইয়ংগেস্ট ইউটিউবার, আর চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।